আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ক্লিনিশিয়ানের সেকেন্ড কার্ড ফার্স্ট ইয়ারদের জন্য সেকেন্ড কার্ড কনকোয়ারার্স 1.02 এর বায়োকেমিস্ট্রি সেকেন্ড লেকচারে। তো ফুড নিউট্রিশন কার্ডের আমাদের সেকেন্ড লেকচারের টপিকগুলো হলো টোটাল ক্যালোরি ক্যালকুলেশন, দেন আমাদের যে টপিকটা আছে ডিআরআই, দেন আরডিএ, মেটাবলিক রেট, বিএমআর, বিএমআই, এসডিএ। তো আমরা আসলে একটা একটা করে এবার দেখা শুরু করি। আসো আমরা একটু বই দেখি। দেখো, আমাদের ফার্স্ট টপিক যেটা আমরা রেখেছি সেটা হলো আমাদের ডিআরআই। আমাদের ফার্স্ট টপিক হলো ডিআরআই। ডিআরআই বলতে কি বোঝায় ভাইয়া? ডিআরআই দেখো, ডিআরআই এটা হলো ডায়েটারি রেফারেন্স ইনটেক। ডায়েটারি রেফারেন্স ইনটেক এর ডেফিনেশনে কি বলা হচ্ছে? DRI is the estimates of the amount of nutrient required to prevent deficiencies and to maintain optimum health and growth. দেখো, আমরা অধিকাংশই কোত্থেকে আসছি? বাংলা মিডিয়াম থেকে আসছি। ইংলিশটা বোঝা আমাদের জন্য সবার জন্য একেবারে সহজ না, তো আমরা আসলে বাংলা দিয়ে বোঝার চেষ্টা করব। তো আমাদের ডিআরআই এখানে বলা হচ্ছে যে এই শরীর সুস্থ রাখার জন্য এবং ঠিকঠাক গ্রোথের জন্য দিনে কতটুকু পুষ্টি আমাদের দরকার সেটাকেই আমরা বলি ডিআরআই। তাহলে তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো যে শরীর সুস্থ রাখার জন্য দিনে কতটুকু পুষ্টি আমাদের দরকার, সেটাই হলো আমাদের এই যে ডায়েটারি রেফারেন্স ইনটেক। ডান? ওকে, দেখো এর কিছু কম্পোনেন্ট আছে আমাদের। এর ডিআরআই এর কিছু কম্পোনেন্ট, তার মধ্যে একটা হলো ইএআর অর্থাৎ এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট, then recommended dietary allowance, RDA, next topic adequate intake, next tolerable upper intake level। দেখো এইগুলা মানে পড়তে গেলে তোমার একটু মাথার মধ্যে প্যাঁচে লেগে যাবে, তো আমরা আসো সহজে বাংলা ভাষায় বোঝার চেষ্টা করি। তাহলে ডিআরআই এখানে আমরা কি বলছিলাম বলো তো ভাইয়া? এখানে আমরা বলছিলাম ওকে, আমরা এখানে বলেছিলাম আমাদের শরীর সুস্থ রাখার জন্য, গ্রোথের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন, আমাদের কতটুকু পুষ্টি দরকার হচ্ছে আমাদের শরীর সুস্থ রাখার জন্য। পুষ্টি দরকার কিসের জন্য? কতটুকু পুষ্টি দরকার আমাদের? এই যে হেলথ অ্যান্ড গ্রোথের জন্য। এরপরের টপিক দেখো ভাইয়া, যেটা হলো অ্যাভারেজ এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। এইখানে কি বলা হচ্ছে আমি তোমাদের বাংলায় বলি। এটার মানে হলো একটা নির্দিষ্ট বয়স ও লিঙ্গের অর্ধেক সুস্থ মানুষের জন্য যে পরিমাণ পুষ্টি উপাদান যথেষ্ট বলে ধরা হয় সেটাই এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। তার মানে কি ভাইয়া? কি বললাম বলো তো? একটা নির্দিষ্ট এজ, ধরো একটা নির্দিষ্ট বয়স ও লিঙ্গের অর্ধেক মানুষের কথা তুমি চিন্তা করো, ঠিক আছে? তাদের যে পরিমাণ পুষ্টি উপাদান যথেষ্ট বলে ধরা হয় সেটাই হলো আমাদের ইএআর, ঠিক আছে? দেখো কি বলতেছে, এস্টিমেটেড অ্যাভারেজ ডেইলি নিউট্রিয়েন্ট ইনটেক টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ on half of the healthy individuals in a particular life stage and gender group। একই কথা, অর্ধেক সুস্থ মানুষের জন্য যে পরিমাণ পুষ্টি উপাদান যথেষ্ট বলে ধরা হয়, একটা নির্দিষ্ট বয়স এবং লিঙ্গ থাকবে। ওকে, নেক্সট টপিক আসো। নেক্সট আমাদের কি বলতেছে? এটা হলো 50% মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তারপরে দেখো নেক্সট টপিক হলো আরডিএ বা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। এখানে দেখো কি বলতেছে, it is the average daily dietary intake level of a nutrient that is sufficient to meet the requirement of nearly all individuals 97 to 98% in a definite life stage and gender group। কি বলতেছে ভাইয়া বলেন তো? এখানে বলা হচ্ছে ওই একই কথা, কোনো বয়স ও লিঙ্গের অলমোস্ট সব 97 থেকে 98% সুস্থ মানুষের প্রয়োজন মেটানোর জন্য যতটুকু পুষ্টি উপাদান দরকার হয় সেটাই হলো আমাদের আরডিএ। তাহলে বলো তো কি বললাম? কোনো বয়স ও লিঙ্গের প্রায় সব মানুষের জন্য, সব সুস্থ মানুষের জন্য যে পুষ্টি উপাদান দরকার হয় তাদের প্রয়োজন মেটানোর জন্য সেটাই হলো আমাদের আরডিএ। বুঝতে পারছো আরডিএ তাহলে কি জিনিস? আচ্ছা, এইখানে আমাদের কিছু ফ্যাক্টর আছে আরডিএর ক্ষেত্রে, যেমন এজ। যেমন এজের ক্ষেত্রে অ্যাডাল্টের কথা যদি চিন্তা করি, তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে দেখো তার প্রোটিন লাগবে 1 গ্রাম পার কেজি। তার শরীরের ধরো একটা 70 কেজি অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে অবশ্যই তার 70 গ্রাম প্রোটিন আমাদের অবশ্যই লাগবে। আর ইনফ্যান্টের ক্ষেত্রে 2 গ্রাম পার কেজি। তাহলে ইনফ্যান্টের যদি ধরো
মানে তার যে শরীরের ওয়েট তার ডাবল লাগবে, তার ডাবল গ্রাম লাগবে, তার যে আরডিএ সেটা মানে তার প্রয়োজন মেটানোর জন্য যতটুকু লাগবে সেটা। আচ্ছা, এবার সেক্স দেখো, আরডিএ ফর ম্যান ইজ 20% গ্রেটার দ্যান ওম্যান। স্বাভাবিকভাবে পুরুষের ক্ষেত্রে একটু বেশি পুষ্টি উপাদান প্রয়োজন হবে। আদার ফ্যাক্টরের মধ্যে আছে প্রেগনেন্সিতে একটু বেশি লাগে, ল্যাকটেশনে বেশি লাগে, ইনজুরি এবং ইলনেস। তো ওই যে হিল হওয়ার জন্য অবশ্যই আমাদের নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান আমাদের বেশি লাগবে এখানে। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো নেক্সটটা হলো কম্পোনেন্ট অ্যাডিকুয়েট ইনটেক। তাহলে ভাইয়া বলেন অ্যাডিকুয়েট ইনটেক কী জিনিস? অ্যাডিকুয়েট ইনটেকটা হলো, এটা বোঝায় যে মানে কোনো পুষ্টি উপাদানের জন্য যদি যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য না থাকে, শোনো, কোনো পুষ্টি উপাদানের জন্য যদি যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য না থাকে তাহলে আরডিএ নির্ধারণ করার মতো, মানে আরডিএ হলো বৈজ্ঞানিক তথ্যভিত্তিক পুষ্টি উপাদান কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করা হয়। কিন্তু এই যে তোমার অ্যাডিকুয়েট ইনটেকটা হলো, যদি প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য না থাকে তখন যে বিশেষজ্ঞরা আছে বা নিউট্রিয়েন্ট স্পেশালিস্ট যারা আছে তারা কি করে, একটা গ্রহণযোগ্য গড় মান ঠিক করে যে এতটুকু খাইলে তার বডি বা হেলথ সুস্থ, সে হেলদি থাকবে। সেটাই হলো আমাদের অ্যাডিকুয়েট ইনটেক। অর্থাৎ কোনো পুষ্টি উপাদানের জন্য যদি যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য না থাকে আরডিএ নির্ধারণ করার মতো, তখন বিশেষজ্ঞরা গড়ে যতটুকু গ্রহণ করলে শরীর ঠিক থাকে ততটুকুকে বলছেন অ্যাডিকুয়েট ইনটেক। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে একটা সিদ্ধান্তে কি আসতে পারি? এইখান থেকে একটা সিদ্ধান্তে আসলাম, যেমন ধরো আমাদের আরডিএ হলো আমাদের গবেষণা ভিত্তিক নির্ধারিত মান। আরডিএ হলো আমাদের গবেষণা ভিত্তিক নির্ধারিত মান। ওকে, আর দেখো এআই, এইখানে হলো অ্যাডিকুয়েট ইনটেক, এখানে হলো পর্যাপ্ত তথ্য নেই। এখানে কি নেই ভাইয়া? পর্যাপ্ত তথ্য নেই। ওকে, এখানে পর্যাপ্ত তথ্য নেই আমাদের। আনুমানিক একটা নিরাপদ মান ধরা হয়, নেই। এখানে হলো কি করা হয়? আনুমানিক নিরাপদ মান ধরা হয়। আচ্ছা, আরেকটা হলো দেখো, আরডিএ হলো সবার জন্য, সবার চাহিদা মেটাতে, প্রায় 97 থেকে 98% মানুষের চাহিদা মেটানোর জন্য। দেখো আমাদের লাস্ট আরেকটা কম্পোনেন্ট আছে ইউএল, এটাকে বলি আমরা টলারেবল আপার ইনটেক লেভেল। তার মানে কি ভাইয়া? সহনযোগ্য সর্বোচ্চ গ্রহণ মাত্রা। অর্থাৎ কোনো পুষ্টি উপাদান দিনে সর্বোচ্চ কতটুকু নিরাপদ, সেটাই হলো আমাদের টলারেবল আপার ইনটেক। এর বেশি নিলে অবশ্যই শরীরে ক্ষতি হবে। যেমন ধরো তোমরা সামনে পড়বা ওয়াটার ইনটক্সিকেশন। পানি কি আমাদের জন্য খারাপ? না, খারাপ না, কিন্তু অতিরিক্ত যদি খেয়ে ফেলো তখন ওয়াটার ইনটক্সিকেশন হইতে পারে। ঠিক আছে, তাহলে আমি সামারি করে দিই। দেখো আমাদের ডিআরআই কী ছিল, যে আমাদের হেলথ এবং গ্রোথ সুস্থ থাকার জন্য আমাদের কতটুকু পুষ্টি দরকার সেটাকে আমরা বলতেছিলাম ডায়েটারি রেফারেন্স ইনটেক। ডান? ওকে, এবার এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট কী বলছিলেন ভাইয়া? এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট বলা হয়েছিল একটা নির্দিষ্ট বয়স এবং লিঙ্গের অর্ধেক সুস্থ মানুষের জন্য যে পরিমাণ পুষ্টি উপাদান দরকার বলে মনে করা হয় সেটাকেই বলা হয় এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। তারপরে ভাইয়া আরডিএ রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স, এটা বলতে কি বলছিলাম ভাইয়া? কোনো বয়স ও লিঙ্গের প্রায় সব মানুষ 97 থেকে 98% মানুষের যে পুষ্টি উপাদান প্রয়োজন সেটা মেটানোর জন্য যেই মানটা বা যে ইউনিটটা ঠিক করা হয় বা যে হেডলাইনটা আমরা আন্ডারে আমরা কথাবার্তা বলি সেটা হলো আমাদের আরডিএ। ওকে, তারপরে অ্যাডিকুয়েট ইনটেক কি বলছি? কোনো পুষ্টি উপাদানের জন্য মানে কতটুকু পুষ্টি উপাদান সে খাবে সেটার জন্য যদি প্রয়োজনীয় গবেষণা ভিত্তিক বা বৈজ্ঞানিক তথ্য না থাকে তখন যে বিশেষজ্ঞরা আছেন তারা গড়ে যতটুকু গ্রহণ করলে শরীর ঠিক থাকে বলে মনে করেন সেটাই হলো অ্যাডিকুয়েট ইনটেক। আর লাস্টে কি বললাম? লাস্টে হলো আপার ইনটেক লেভেল হলো সহনযোগ্য সর্বোচ্চ গ্রহণ মাত্রা। তোমরা চাইলে খাতায় এগুলো বাংলায়ও লিখতে পারো, পরীক্ষার খাতায় না, মানে বোঝার সাথে নিজের খাতায়। ওকে, টলারেবল আপার ইনটেক কী বলছিলাম ভাইয়া? কোনো পুষ্টি উপাদান দিনে সর্বোচ্চ
কতটুকু নেওয়া নিরাপদ সেটাই হলো আমাদের টলারেবল আপার লেভেল, আপার ইনটেক লেভেল। আচ্ছা, ইম্পর্টেন্সটা কি? এই ইম্পর্টেন্সটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইউজুয়ালি a nutrient is qualified by its estimated average requirement, recommended dietary allowance. If data not sufficient, তখন আমরা কি করি? এই যে একটা এস্টিমেট করা হয় সেটাকে আমরা অ্যাডিকুয়েট ইনটেক বলি। ইনটেক বিলো EAR, ঠিক আছে, সেটা হলো প্রবাবলি অ্যাডিকুয়েসি লেস দ্যান 50%, মানে 50% মানুষের পুষ্টি উপাদান মেটানোর ক্ষেত্রেই তো আমরা ব্যবহার করি EAR। আচ্ছা, তারপরে দেখো, যদি ইনটেক বিটুইন EAR RDA ইন্ডিকেট দ্য probability of adequacy less than 98%, so dietary improvement is likely needed. Intake at or above RDA or AI is considered adequate. Intake between RDA এবং UL is considered to have no risk and adverse effect. Above UL, risk of adverse effect. So আমরা আশা করি বুঝতে পারছো, মানে আমরা EAR এর ক্ষেত্রে 50% মানুষের পুষ্টি উপাদান মোটামুটি আমরা কি করতে পারতেছিলাম, পুষ্টি উপাদান মানটা ঠিক করতে পারতেছিলাম। RDA এর ক্ষেত্রে আমরা কি অলমোস্ট সবার পুষ্টি উপাদানটা কতটুকু লাগবে সেটা আমরা নির্ধারণ করতে পারতেছিলাম। আর যদি তুমি সাফিসিয়েন্ট ডাটা না থাকে সেক্ষেত্রে আমরা গবেষণা যদি সাফিসিয়েন্ট না থাকে সেক্ষেত্রে বিশেষজ্ঞরা যতটুকু নির্ধারণ করে দিছে সেইটুকু ইনটেক করতেছিলাম। এবং RDA এবং UL বা আপার যে টোটাল লেভেল, আপার ইনটেক লেভেল, তার মধ্যে হলো আমাদের কোনো অ্যাডভার্স ইফেক্ট হবে না। বাট যদি তুমি আপার ইনটেক লেভেল বা টলারেবল আপার ইনটেক লেভেলের উপরে চলে যাও সেক্ষেত্রে ইনটক্সিকেশন বা অ্যাডভার্স ইফেক্ট হওয়ার রিস্ক থাকে। ওকে, এবার আসো মেটাবলিক রেট। মেটাবলিক রেট কী জিনিস ভাইয়া? খুবই সহজ, শরীরের শক্তি খরচের হার। শরীরে শক্তি খরচের হার, এটাকে আমরা বলি কি বলি? মেটাবলিক রেট। অর্থাৎ দৈনিক কত ক্যালোরি আমাদের শরীরে পোড়ানো হচ্ছে সেটা দ্বারাই মেটাবলিক রেটটা আমাদের বোঝানো হয়। এই দেখো, মেটাবলিক রেট is the energy liberated per unit time and it is 1.2 kilocalorie per minute at rest in standard temperature and pressure. এই মেটাবলিক রেটের মধ্যে আমরা কয়েকটা হেডলাইন পাবো, যেমন আমরা পাবো BMR, BMI, SDA। ওকে, আচ্ছা, মোটামুটি এটা ছিল আমাদের ইনিশিয়াল রিকমেন্ড ডায়েটারি রেফারেন্স ইনটেকের কথাবার্তা। আচ্ছা, এরপরে আমাদের যে টপিকটা দেখো, মোটামুটি আমাদের 2 আর 3 নম্বর টপিক কভার করে ফেলছি। এবার আসো, আমাদের মেটাবলিক রেটও শেষ, এবার আমাদের BMR। তোমরা ওই সেই ক্লাস 9-10 থেকেই পড়ে আসতেছো। এইখানে আহামরি তার থেকে বেশি কিছুই নাই, মানে জাস্ট অল্প কিছু তোমার হলো বেশি পড়তে হবে এখানে। BMR আমরা কি বলতেছিলাম? আসো ভাই আমরা একটু পড়াশোনা করি BMR নিয়ে। BMR, ওকে, কি বলতেছিলাম? BMR থেকে আমরা বলতেছিলাম এটা হলো বেজাল মেটাবলিক রেট। ওকে, বেজাল মেটাবলিক রেট। কিন্তু ভাই এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হলো দেখো বেজাল এনার্জি এক্সপেন্ডিচার। এই তোমার যে BMR অথবা BEE এই দুইটা একই জিনিস, ঠিক আছে। এখন BMR আমরা এর ডেফিনেশনটা একটু জানি। ডেফিনেশনে এভাবে বলা হচ্ছে, দ্য এনার্জি এক্সপেন্ডিচার নেসেসারি টু মেনটেন বেসিক ফিজিওলজিক্যাল ফাংশন আন্ডার স্ট্যান্ডার্ডাইজড কন্ডিশন ইজ কল্ড বেজাল মেটাবলিক রেট। অর্থাৎ পূর্ণ বিশ্রামরত অবস্থায়, ঠিক আছে, কি বলতেছে? পূর্ণ বিশ্রামরত অবস্থায় তোমার যতটুকু কিসের দরকার হয়, এনার্জি এক্সপেন্ডিচার হয় বা এনার্জি খরচ হয়, সেটাই হলো আমাদের বেজাল এনার্জি এক্সপেন্ডিচার অথবা বেজাল মেটাবলিক রেট, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা হার্পারের ডেফিনেশন পড়বা, ঠিক আছে। তাহলে বললাম কি, এখন ভাই বলেন তো, আমার এটা কোশ্চেন ছিল, আমাকে কোশ্চেন ধরছিল, তো বলো তো কোন কোন অবস্থায় আমাদের রেস্টিং, কোন কোন অবস্থায় আমাদের BMR দরকার হয়। এই দেখো, কার্ডিয়াক অ্যাক্টিভিটি, রেসপিরেটরি অ্যাক্টিভিটি, রেনাল ফাংশন,
নিউরাল অ্যাক্টিভিটি, আমাদের নার্ভাস সিস্টেমের যে অ্যাক্টিভিটি, জিআই মুভমেন্ট, টেম্পারেচার রেগুলেশন, মাসেল টোন, আয়ন ট্রান্সপোর্ট, সিনথেসিস অফ এনজাইম। আমার এখানে একটা জিনিস খুব ভালো করে জিজ্ঞেস করছিল যে বেজাল কন্ডিশন ক্যারেক্টারাইজ বাই কী কী, যে অবশ্যই তোমার 12 আওয়ার ফাস্টিং থাকতে হবে, ওভারনাইট সাউন্ড স্লিপ দিবা, দেন অ্যাওয়াক হবা, কমপ্লিট মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রেস্ট অ্যান্ড কমফোর্টেবল এনভায়রনমেন্ট, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে বেজাল কন্ডিশন বলতে কী কী বোঝায় সেই জিনিসগুলো এটা আমার একটা কোয়েশ্চেন ছিল। আর একটা কোয়েশ্চেন ছিল কী কী ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হয়। এখন এর মধ্যে আর একটা কোয়েশ্চেন আমাকে ধরছিল, তুমি বলো তো সব জায়গায় হচ্ছে, মানে সব সময় চলতে আসে, সব থেকে বেশি এনার্জি লাগতেছে, এরকম একটু বলতে পারবা? সব থেকে বেশি এনার্জি লাগতেছে বা মোটামুটি খুব বেশি এনার্জি লাগতেছে কোথায়? দেখো ভাইয়া, আমাদের প্রতিটা কোষে কী আছে বলো তো? আমাদের প্রতিটা কোষে সোডিয়াম, এই যে একটা পাম্প আছে, সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প। এই পাম্প চালানোর জন্য আমাদের অলওয়েজ কাকে দরকার? অলওয়েজ এটিপিকে দরকার। এই একটা কোশ্চেন। তাহলে এখান থেকে আমি তোমাদের 3টা কোশ্চেন বললাম। বেজাল কন্ডিশন কী কোন ক্ষেত্রে তুমি বেজাল কন্ডিশন বলবা, কী ফিজিওলজিক্যাল ফাংশন হয়, এবং প্রতিটা সেলে কোনটা দরকার হয়, মানে কোন এনার্জিটা প্রতিটা সেলে এভরি কোষে তোমার দরকার হচ্ছে। আচ্ছা, আসো এবার এটাকে আমরা যদি এটা নর্মাল ভ্যালুটা চিন্তা করি, নর্মাল ভ্যালু ইন কেস অফ মেল এটা আমরা বলি হলো 35 থেকে 38 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার। ওই যে 9 একটা বিদ্যুতের সমীকরণ মুখস্থ করছিল না, ওই যে 655 প্লাস 13.7 গুণ সামথিং আমার নিজেরও এখন মনে নেই, তো ওইটা তোমার এখানে মুখস্থ করা লাগবে না। তুমি শুধু এই নর্মাল ভ্যালুটা মনে রাখবা, অফ বডি সারফেস এরিয়া পার আওয়ার। অথবা এটাকে তুমি যদি এটা এইভাবে মনে না রাখো যে 35 থেকে 38 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার অফ বডি সারফেস এরিয়া পার আওয়ার। আমি যে বাংলায় বলতেছি 35 থেকে 38, কিন্তু না, আমাদের ম্যাম সবসময় বলতেন বায়োকেমিস্ট্রির ভাষায় বলবে, অর্থাৎ ইংরেজিতে বলতে হবে। অথবা এর আর একটা মান আছে, সেটা হলো তোমার 1 কিলো ক্যালোরি পার কেজি পার আওয়ার। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার আসো ইন কেস অফ ফিমেল আমরা কি জানি, এটা হলো 32 থেকে 35 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার, এখানে একই কথা। আর অথবা এখানে আমাদের বলা হচ্ছে 0.95 কিলো ক্যালোরি পার কেজি পার আওয়ার। ডান? তাহলে মেলের ক্ষেত্রে নর্মাল ভ্যালু কত? 35 থেকে 38 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার অফ বডি সারফেস এরিয়া পার আওয়ার, অথবা 1 কিলো ক্যালোরি পার কেজি পার আওয়ার। আর ফিমেলের ক্ষেত্রে 32 থেকে 35 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার অফ বডি সারফেস এরিয়া পার মিনিট, অথবা 0.95 কিলো ক্যালোরি পার কেজি পার আওয়ার। যে ভ্যালুটাই তোমাকে ধরুক, তুমি সেই ভ্যালুটা দুইটাই মনে রাখবা। ওকে, এখন দেখো আমাদের বিএমআর একটু রেস্টিং স্টেজে, আমাদের তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে না রেস্টিং স্টেজে। মনে করো যার হলো রেস্টিং স্টেজে বাচ্চাদের ক্ষেত্রে যে পরিমাণ এনার্জি এক্সপেন্ডিচার হবে, একটা বৃদ্ধ মানুষের ক্ষেত্রে তো তা হবে না। জেন্ডারের ক্ষেত্রে ভ্যারিয়েশন আছে, বডি ওয়েটের ক্ষেত্রে ভ্যারিয়েশন আছে, তারপর একজন অনেক মোটা মানুষ, একজন অনেক পাতলা মানুষ, সেক্ষেত্রে ভ্যারিয়েশন আছে। তারপরে আমাদের যে ক্লাইমেটের একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, এইগুলা আমরা একটু দেখি যে আমাদের মনে করো কয়েকটা ফ্যাক্টর, 2 রকম ফ্যাক্টর। তাহলে যে ফ্যাক্টর মডিফাইং বিএমআর, তাহলে দেখো ফ্যাক্টর, একটু বড় করে লিখি, ওকে, ফ্যাক্টর মডিফাইং বিএমআর। এই বিএমআর 2 প্রকার, 2 রকম ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা হলো আমার ফিজিওলজিক্যাল অ্যান্ড নেক্সট হলো আমাদের যে প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন, মানে অসুস্থ অবস্থার কিছু কন্ডিশন। ওকে, এখন আসবে ফিজিওলজিক্যাল কন্ডিশনগুলো আমরা একটু আস্তে আস্তে দেখি।
ফিজিওলজিক্যাল কোন কোন কন্ডিশনে আমরা দেখতে পারি মোটামুটি। ওকে, আসো ফিজিওলজিক্যাল কন্ডিশন, আমাদের হেডলাইন ফিজিওলজিক্যাল কন্ডিশন। দেখো এর মধ্যে ফার্স্টে আসো এজ, তাহলে ফার্স্টে আমরা কি দেখতেছি ভাই, এজের ক্ষেত্রে বিএমআর ডিক্রিজেস মানে ইনক্রিজ অফ এজ, বিএমআর ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ অফ এজ। তোমার বিএমআরটা কমবে যদি এজ বেশি হয় গ্রাজুয়ালি, ঠিক আছে। এবার দেখো 2 নম্বরে আমরা কি বলতে পারি, সেক্সের ক্ষেত্রে এই যে ওমানের একটু কম থাকবে, মেনের একটু বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আমরা যদি বলি ওম্যান গ্রেটার দ্যান মেন বিএমআরের ক্ষেত্রে। ওকে, তারপরে দেখো বডি ওয়েটের সাথে সরাসরি বিএমআরটা সমানুপাতিক। বডি ওয়েট বেশি হবে যার, তার এনার্জি এক্সপেন্ডিচার তো অবশ্যই বেশি হবে। ডান। ওকে, তারপরে আসো সারফেস এরিয়া, যার সারফেস এরিয়া বেশি তার বিএমআর কম হবে না বেশি হবে, অবশ্যই বেশি হবে। সারফেস এরিয়ার সাথে আমাদের বিএমআরটা সমানুপাতিক। ওকে, তারপরে আসো আরেকটা জিনিস, ক্লাইমেট। বলো তো কোন ক্লাইমেটে আমাদের বিএমআরটা বেশি হইতে পারে? এক্স্যাক্টলি, তোমরা ঠিক ধরছো। আমাদের যে কোল্ড ক্লাইমেট অর্থাৎ ঠান্ডা অবস্থায়, কোল্ড ক্লাইমেটে বিএমআর হলো সমানুপাতিক। কোল্ড ক্লাইমেট যত বেশি কোল্ড হবে বিএমআর তত বেশি হবে, কিন্তু ওয়ার্ম ক্লাইমেট তার সাথে আমার বিএমআরটা ব্যস্তানুপাতিক। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিচ্ছি। ওকে, কিন্তু তোমরা অবশ্যই খাতায় ডিটেলস লিখবা যে প্রপোর্শনাল টু বা ডিসপ্রপোর্শনাল টু, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের অকুপেশন। দেখো আমরা হলো সেডেন্টারি ওয়ার্কার, আমাদের কোনো কাজ নেই, খাই দাই আর একটু পড়ি, তাই তো। অকুপেশন, আমাদের যে বিএমআরটা লস হবে বা যে বিএমআরটা দরকার হবে একজন হেভি ওয়ার্কারের তো সেটা দরকার হবে না, তাই না। ধরো একজন হেভি ওয়ার্কার কেমন, সারাদিন কেউ কাজ করতেছে ধরো একটা কোনো কারখানায়, তার যে কি, আর আমরা এসির মধ্যে বসে ক্লাস করতেছি এবং খাওয়া দাওয়া করতেছি, একটু পড়তেছি, শেষ। কিন্তু তিনি সেই সকাল থেকে শুরু করে রাত অবধি কাজ করতেই আছেন। তাহলে হেভি ওয়ার্কার যারা, তাদের ক্ষেত্রে বিএমআরটা অবশ্যই বেশি হবে। হেভি ওয়ার্কার তাদের ক্ষেত্রে বিএমআরটা বেশি হবে আমাদের থেকে, অর্থাৎ কি বলতে পারি আমরা, সেডেন্টারি ওয়ার্কার। ওকে, সেডেন্টারি ওয়ার্কার। তবে আমরা যে অলস তা বলতেছি না, আমরা হলো আমাদেরও তো অবশ্যই দরকার হয়, মাথার ব্রেন খরচ করতে হচ্ছে না। ওকে, নেক্সট হলো আমাদের হরমোনও বিএমআরের উপর প্রভাব ফেলে। যেমন ধরো কিছু হরমোন আমাদের বিএমআরটাকে বাড়ায় দেয়, যেমন তোমার থাইরয়েডের যে হরমোন অর্থাৎ ট্রাইয়োডোথাইরোনিন, টেট্রায়োডোথাইরোনিন বা থাইরক্সিন, এইগুলা কি করে, বিএমআরকে ইনক্রিজ করে দেয়। আচ্ছা, এটা এভাবে লিখে আমি, বিএমআরকে ইনক্রিজ করে দেয় তো, আল্লাহ কোথায় চলে গেল, ওয়েট এক মিনিট। বিএমআর ইনক্রিজ করে কোন কোন আমাদের হরমোন সেটা আমরা দেখি। থাইরয়েড হরমোন, বিএমআর ইনক্রিজ করে আমাদের থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, তারপরে থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, আমাদের যে ক্যাটেকোলামাইন, ওকে। আর একটা হলো আমাদের যে সেক্স হরমোনগুলো, সেইগুলো আমাদের বিএমআরকে ইনক্রিজ করে। ওকে, তারপরে দেখো, তারপরে প্রেগন্যান্সি, অবশ্যই প্রেগন্যান্সিতে বেশি খরচ হবে, প্রেগন্যান্সিতে অবশ্যই বেশি। ওকে, তারপরে যে ইমোশনাল স্টেটও আমাদের এই বিএমআরটা অবশ্যই বেশি থাকে।
বেশি টেনশন করা যাবে না এই জন্যে। ওকে, দেন আমাদের বডি টেম্পারেচার অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। আবার একটু বলি, বডি টেম্পারেচারের কথা যদি বলি তাহলে বিএমআর ইনক্রিজ করে about 10% for 1 degree Celsius। ওকে, নেক্সট আসো যে হলো যাদের ম্যাল নিউট্রিশন আছে তাদের অবশ্যই বিএমআরটা কম হবে। ম্যাল নিউট্রিশন তার ক্ষেত্রে বিএমআরটা আমাদের অবশ্যই কম হবে। ওকে, তারপরে ধরো হ্যাবিটারি ডায়েট। হ্যাবিটারি ডায়েটের ক্ষেত্রে মিট ইটার যারা মাংস খাচ্ছে তাদের অবশ্যই পরিপাক হতে বেশি সময় লাগবে বা ডাইজেশন হতে বেশি শক্তি খরচ হবে। মিট ইটার থেকে যারা ভেজিটেবল ইটার তাদের অবশ্যই কম হবে। তো এইটাকে আমরা আসলে এইভাবে প্রকাশ করি যে তারা হলো স্ট্রিক্ট ভেজিটেরিয়ান। ওকে, অলমোস্ট 11%। ওকে, নেক্সট কি আছে বলো তো ভাইয়া? নেক্সট আমরা বলতে পারি যে প্রেশার, ব্যারোমেট্রিক প্রেশারের ক্ষেত্রে কী হবে বলো তো? বিএমআর ডিক্রিজ করবে প্রতি হাফ অ্যান অ্যাটমসফিয়ার যদি ব্লাড প্রেশার কমে যায় তাহলে বিএমআর 5 থেকে 25% কমে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমাদের যে বিএমআরটা আছে সেই বিএমআরটা কমে যাবে বাই 5 to 25% when বিপি লেভেল ব্যারোমেট্রিক প্রেশার কি করবে? ফল করবে হাফ অ্যান অ্যাটমসফিয়ার। ওকে, নেক্সট আরেকটা বলতে পারি আমাদের যে ড্রাগ, কেউ যদি ক্যাফেইন খায় বা বেনজেডিন খায় তাহলে ধরো কেউ যদি ক্যাফেইন খায় বা বেনজেডিন খায়, ক্যাফেইন ঠিক আছে, অথবা সে বেনজেডিন খাইলো, এইগুলো হলো আমাদের নার্ভাস সিস্টেমের স্টিমুলেটর। যেহেতু নার্ভাস সিস্টেম স্টিমুলেট করে তাহলে আমাদের বিএমআর অবশ্যই বেড়ে যাবে। আর ধরো অ্যানেস্থেশিয়া দিলে কি হয়? সব মাসেল রিল্যাক্স করে যায়, তারপরে আমাদের আর্টিফিশিয়াল ব্রিদিং দেওয়া লাগে। ওকে, তখন আমাদের বিএমআর কী হবে? অবশ্যই কম থাকবে। তাহলে মোটামুটি এগুলাই ছিল আমাদের ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো। এজ, সেক্স, বডি ওয়েট, সারফেস এরিয়া, ক্লাইমেট। অবশ্যই ওয়ার্ম ক্লাইমেটে বিএমআর কম হয়। অকুপেশন, হরমোন, কিছু হরমোনের কারণে বিএমআর বেড়ে যায়। থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোন হলো মেইনলি এই থাইরয়েড হরমোনের কারণে বিএমআরটা বেড়ে যায়। ওকে, গ্রোথ হরমোন, ক্যাটেকোলামাইন, সেক্স হরমোন। এবার প্রেগনেন্সির ক্ষেত্রে বেশি হবে, ইমোশনাল স্টেটে বেশি হবে, বডি টেম্পারেচারে বেশি থাকলে বেশি হবে, ম্যাল নিউট্রিশনে কম হবে। হ্যাবিটারি ডায়েট, মিট যারা খায় তাদের ডাইজেশন হতে বেশি শক্তি লাগে, বেশি এনার্জি এক্সপেন্ডিচার হয়। ব্যারোমেট্রিক প্রেশার প্রতি হাফ অ্যাটমসফিয়ার কমলে বিএমআর অলমোস্ট আমাদের 5 to 25% কমে যায়। আর ড্রাগ ক্যাফেইন, বেনজেডিন সিএনএস স্টিমুলেশন করে এবং বিএমআরকে বাড়ায় দেয়। অ্যানেস্থেশিয়া সিএনএস ডিপ্রেসেন্ট আমাদের বিএমআরকে কমায় দেয়। ওকে, আমরা এতক্ষণ কী বললাম বলো তো ভাইয়া? এতক্ষণ ফিজিওলজিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে ওই ফ্যাক্টরগুলো আমরা এতক্ষণ দেখতেছিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো আমাদের প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। ঠিক আছে, এরপরের টপিক আমাদের কি প্যাথোলজিক্যাল ফ্যাক্টর এখানে লুকাই আছে। ওকে, আমরা একটু কালিটা চেঞ্জ করি। আচ্ছা, আমরা কালো কালি দিয়ে লিখি। প্যাথোলজিক্যাল যে ফ্যাক্টরগুলা, দেখো প্যাথোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে তুমি চিন্তা করতে পারো কিছু ডিজিজের ক্ষেত্রে বিএমআরটা বেড়ে যাবে আর কিছু ডিজিজের ক্ষেত্রে বিএমআরটা কমে যাবে। ঠিক আছে, ধরো যেমন বিএমআর বেড়ে যায় এরকম কিছু ডিজিজের নাম বলো। একটু আগে কী বললাম? থাইরয়েড। যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় তখন তাকে কী বলি আমরা? হাইপার
থাইরয়েডিজম, ঠিক আছে, হাইপার থাইরয়েডিজম। ওকে, তারপরে ধরো কারোর জ্বর আসছে, তার ক্ষেত্রে বেড়ে যাবে। কারোর ব্লাড ক্যান্সার লিউকেমিয়া হয়েছে, তার ক্ষেত্রে বেড়ে যাবে। তারপরে কারোর আরবিসি কাউন্ট বেড়ে গিয়েছে, এটাকে বলি আমরা সাইথেমিয়া। আবার কারোর ধরো জন্মে থেকেই হার্টের প্রবলেম থাকে, জন্ম থেকে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আমরা কি যেন বলি ভাইয়া? কনজেনিটাল কার্ডিয়াক ফেইলিওর। আরেকটা হলো ধরো কারোর কিডনিতে সমস্যা, তাহলে রেনাল ইনসাফিসিয়েন্সি বা রেনাল ফেইলিওর। আর হলো আমাদের ডায়াবেটিস ইনসিপিডাস। এই ডায়াবেটিস বানান ভুল করা যাবে না। ওকে, তাহলে বলো তো কী কী কারণে বিএমআরটা বেড়ে যাচ্ছে? হাইপারথাইরয়েডিজম, ফিভার, লিউকেমিয়া, পলিসাইথেমিয়া। দেখো, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড গ্ল্যান্ড চলে গেল, তারপরে সরাসরি কথা চিন্তা করো, ফিভার। এবার রক্তের মধ্যে চলে আসো, হার্টের মধ্যে চলে আসো। দেখো, হার্ট আর রক্তের মধ্যে তিনটা জিনিস, লিউকেমিয়া, পলিসাইথেমিয়া, কনজেনিটাল হার্ট ডিজিজ। এবার আর একটু নিচে আসো, রেনাল ফেইলিওর, ডায়াবেটিস ইনসিপিডাস বা এডিএস এর কারণে হয়, এই একই কথা, রেনালে দুইটা। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি এটা হলো থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের, এটা হলো সারা শরীরের ক্ষেত্রে। ওকে, আর এই তিনটা হলো আমাদের হার্ট কজ, আর এই দুইটা হলো আমাদের রেনাল কজ। ওকে, ডান। এবার দেখো কিছু কিছু ক্ষেত্র আমরা চিন্তা করি, এবার যেই সময় এইগুলোর উল্টাও তো হইতে পারে, তাই না? যে সময় আমাদের বেমারটা কি হবে? কমে যাবে। ওকে, আসো দেখি কোন কোন ক্ষেত্রে আমাদের বেমারটা কমে যাচ্ছে। এই যে হাইপারথাইরয়েডিজম বলছি, তাহলে বলো তো হাইপোথাইরয়েডিজমে বিএমআরটা কী হবে? অবশ্যই কমে যাবে। হাইপোথাইরয়েডিজম। ওকে, হাইপোথাইরয়েডিজমের জন্য মধ্যে দুইটা জিনিস আছে, বলতো কি কি? একটা হলো মিক্সিডেমা, যেটা বাচ্চাদের হয়, আর একটা হলো ক্রিটিনিজম। ওকে, তারাও আচ্ছা, আসো তারপরে এখন দেখো, এখন যে তারপরে কি কি ফ্যাক্টর আমরা বলতে পারি, সেটা হলো আমাদের অ্যাডিসন্স ডিজিজ। আমাদের কি? অ্যাডিসন্স। পরবর্তীতে ফিজিওলজিতে তোমরা এই ডিজিজ সম্পর্কে জানতে পারবা। আমাদের কি ভাইয়া? এটা হলো অ্যাডিসন্স ডিজিজ। ওকে, তারপরে যেটা আছে আমাদের, সেটা হলো আমাদের তারপরে আমাদের যেটা আছে সেটা হলো নেফ্রোটিক সিনড্রোম। ওকে, এখানে তোমাদের বলে রাখি যে অ্যাডিসন্স ডিজিজে তোমার কি হয়, আমাদের যে অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলো আছে না, ওই হরমোনের পরিমাণ কমে যায়। অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলো আছে সেই হরমোনের পরিমাণ কমে যায়। ওকে, অর্থাৎ এখানে কর্টিসল, অ্যালডোস্টেরন এইসব হরমোনের ঘাটতি দেখা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখে ফেলি বিএমআর কমে যায় কোন কোন ক্ষেত্রে। সেটা হলো হাইপোথাইরয়েডিজম। ওকে, হাইপোথাইরয়েডিজম, তার মধ্যে আছে মিক্সিডেমা অ্যান্ড ক্রিটিনিজম। এই যে হাইপোথাইরয়েডিজম যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে মিক্সিডেমা বলতেছি, এবং যদি বড়দের ক্ষেত্রে হয় সেটাকে আমরা ক্রিটিনিজম বলতেছি। ওকে, নেক্সট। ও সরি, আমি একটা জিনিস তো উল্টো বলছি। আচ্ছা, ধন্যবাদ ধরে দেওয়ার জন্য। এই যে আমাদের যে কিটিনিজমটা আছে, ঠিক আছে, দেখো
সরি এই ক্রিটিনিজম সিতে চাইল্ড, তাহলে ক্রিটিনিজম কাদের হবে? সিতে চাইল্ডের ক্ষেত্রে, আর অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে মিক্সিডেমা হবে। সিতে চাইল্ড, সিতে ক্রিটিনিজম। ডান। ওকে, তাহলে আবার একটু দেখে ফেলি প্যাথোলজিক্যাল ফ্যাক্টর কী কী ছিল। হাইপারথাইরয়েডিজম, ফিভার, লিউকেমিয়া, পলিসাইথেমিয়া, কনজেনিটাল হার্ট ফেলিওর, রেনাল ফেলিওর, ডায়াবেটিস ইনসিপিডাস। আর বিএমআর সেটা হলো হাইপোথাইরয়েডিজম, এর মধ্যে মিক্সিডেমা যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে হয়, ক্রিটিনিজম চাইল্ডের ক্ষেত্রে হয়, অ্যাডিসন্স ডিজিজ, অ্যাড্রেনাল কর্টেক্সে যে কর্টিসল, অ্যালডোস্টেরন এসব হরমোন কমে যায়, নেফ্রোটিক সিনড্রোম। আর ডায়াবেটিস ইনসিপিডাস এটা তো ব্রেনেরও কজ, ঠিক আছে। যে আমাদের যে পশ্চাৎ পিটুইটারি আছে না, পিটুইটারি থেকে দুইটা হরমোন নিঃসৃত হয়, বলো তো কী কী? একটা হলো এডিএইচ আর একটা হলো আমাদের অক্সিটোসিন। ওকে, নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটা নেক্সট টপিক আমাদের কি আছে বলো তো? নেক্সট টপিক আছে আমাদের ওকে বিএমআর হয়ে গেল। আচ্ছা, বিএমআই সম্পর্কে তেমন কিছুই এখন তুমি আগে যা পড়ছো এখনও তাই, শুধু ওই ইয়াটা আমরা এখন বলতেছি, পরবর্তীতে বিস্তারিত বলা হবে। বিএমআই এখানে কি জানি আমরা বলো তো? বডি ওয়েট যেটা আছে, ওকে, বডি ওয়েট যেটা আছে সেটা অবশ্যই কেজিতে হবে, এবং যে হাইট যেটা আছে অবশ্যই মিটার স্কোয়ারে। ডান। আচ্ছা, তারপরে আমাদের যে টপিকটা আছে সেটা হলো আমাদের এসডিএ। ওকে, এসডিএ বলতে আমাদের কি বোঝায় সেটা একটু আমরা আলোচনা করি। দেখো, আমাদের পরবর্তী টপিক হলো এসডিএ। ওকে, এসডিএ এর ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন কি? স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশনকে আমরা বলি এসডিএ। ডান। এসডিএটা কী জিনিস আমি তোমাদের জাস্ট বাংলায় বলতেছি। তোমার ধরো একটা খাবার খাইছো, একটা মাংস খাইছো বা এক বাটি মাংস খাইছো, ওই মাংস থেকে তুমি ধরো 130 কিলো ক্যালোরি পাইলে, কিন্তু ওই মাংসকে মেটাবলিজম করতে তোমার ধরো 30 ক্যালোরি ক্ষয় হয়ে গেল, তাহলে তোমার এসডিএ কত বলো তো? ওই 30 ক্যালোরি। আর তোমার শরীরে থেকে যাবে কতটুকু বলো তো? 100 ক্যালোরি। তাহলে কি বললাম, ধরো বন্ধু বান্ধবের বিয়েতে গেছো, মাংস খাইছো মনে করো 3-4 বাটি, ঠিক আছে, তার থেকে ধরলাম আমরা 100 কিলো ক্যালোরি শক্তি পাইলাম, ঠিক আছে। তার মধ্যে এই 100 ধরো 130 কিলো ক্যালোরি শক্তি পাইলাম, তার মধ্যে এই প্রোটিনটা বা এই মাংসটাকে ভাঙতে আমাদের 30 কিলো ক্যালোরি খরচ হয়ে গেল। এই যে 30 কিলো ক্যালোরি, এটাকে বলতেছি আমরা এসডিএ। বুঝতে পারছো? তার মানে দ্য ফিনোমিনান অফ এক্সট্রা এনার্জি প্রোডাকশন বাই দ্য বডি ওভার অ্যান্ড অ্যাবভ দ্য ক্যালকুলেটেড ক্যালোরি ভ্যালু হোয়েন আ গিভেন অ্যামাউন্ট অফ ফুড ইজ মেটাবলাইজড বাই দ্য বডি। এইখানে তোমার ডেফিনেশনটা জানবা অবশ্যই সত্যনারায়ণ স্যারের 4th এডিশন বইয়ের যে ডেফিনেশনটা আছে ওই ডেফিনেশনটা আমাদের জানতে হবে। আর এইখানে আমাদের এসডিএ অফ ডিফারেন্ট ফুড দেওয়া আছে, ডিফারেন্ট ফুডের ক্ষেত্রে এসডিএ। যেমন আমরা যদি কার্বোহাইড্রেটের কথা বলি, এসডিএ কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 6%। যদি আমরা প্রোটিনের কথা বলি সেটা হলো আমাদের 30%। সব থেকে বেশি এসডিএ খরচ হয় প্রোটিন খেলে। আবার ফ্যাটের ক্ষেত্রে অনলি 4%। আর যদি মিক্সড ডায়েট খাই, তাহলে আমরা তো মিক্সড ডায়েটই খাই, তাহলে সেটা হলো 6 থেকে 10%, ঠিক আছে। ওকে, আমাদের প্রোটিন বা ভাঙতে বা প্রোটিনকে মেটাবলিজম করতে একটু বেশি শক্তি খরচ হয়। আচ্ছা, দেখো এখন এসডিএ যদি প্রোটিনের কথা চিন্তা করি, তাহলে সাইট বলো তো কোথায়? মেইন সাইট প্রোডাকশন। ওকে, তাহলে যদি বলি মেইন সাইটটা কি? মেইন সাইটটা হলো এই যে আমাদের যে 30 ক্যালোরি খরচ হচ্ছে, তাহলে ক্যালকুলেটেড ভ্যালু থেকে আমাদের অবশ্যই 30 ক্যালোরি আমাদের বেশি অ্যাড করতে হবে বা বেশি যোগ করতে হবে, সেটাই হলো আমাদের এসডিএ। কিন্তু এর মেইন সাইট হলো প্রোডাকশন অফ এসডিএ। মেইন সাইট আমাদের কি? লিভার। তোমার যদি বলা হয় প্রোডাকশন অফ এসডিএ, এর মেইন সাইট কি বলো তো? এর মেইন সাইট বলবা লিভার, ঠিক আছে। আচ্ছা, তারপরে
কজেস অফ এসডিএ ফর কি কজ আমরা দেখতে পারি? ওকে, কজেস অফ এসডিএ। ও সরি, এটা আবার কি আসলো? কজেস অফ এসডিএ। ওকে, মানে ফুডকে ইউটিলাইজেশন করার জন্য সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কনজিউম ফ্রম দ্য বডি, সো দ্য ফুড প্রডিউস দ্য এসডিএ কম্পেনসেট দ্য লস অফ এনার্জি। ফুডকে ভাঙার জন্য আমাদের বডি থেকে কিছু শক্তি নেওয়া হয়, সেই শক্তি কম্পেনসেট করার জন্য যে এনার্জি লস হয় সেটাই হলো বডি স্টোর থেকে যে এনার্জি লস হয় সেটাই হলো আমাদের এসডিএ। দেখো এইখানে কনসেপ্ট ক্লিয়ার হয়নি? আচ্ছা আবার বলতেছি, শোনো। দেখো আমাদের একটা, ধরো তুমি প্রোটিন খাইলা, ঠিক আছে? প্রোটিন খাওয়ার পরে তার থেকে তোমার 130 কিলো ক্যালোরি ধরো তোমার শক্তি উৎপন্ন হলো, ঠিক আছে? 130 ক্যালোরি তোমার শক্তি উৎপন্ন হলো। অ্যাকচুয়ালি এই ফুড থেকে আমাদের শক্তি উৎপন্ন হওয়ার কথা ছিল 100 কিলো ক্যালোরি। কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হওয়ার কথা ছিল ভাইয়া? 100 কিলো ক্যালোরি। কিন্তু তৈরি হলো কত? 130 কিলো ক্যালোরি। এক্সট্রা হলো কত? 30 কিলো ক্যালোরি। কেন বলো তো এক্সট্রা 30 কিলো ক্যালোরি হলো? কারণ আমাদের এই প্রোটিন বা ফুড বা এই মিটটাকে ভাঙতে অবশ্যই আমাদের কি লাগছে? ওই 30 ক্যালোরি বডি স্টোর থেকে খরচ হয়েছে। এই জন্যে ফুড প্রডিউস করে এক্সট্রা 30 কিলো ক্যালোরি, যেটা দ্বারা কম্পেনসেট হয়। ডান? যেই অ্যামাউন্টটা দ্বারা কম্পেনসেট হয় সেটাকে আমরা বলি এসডিএ। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন এসডিএ অফ প্রোটিন ইজ টু মিট, দাঁড়াও, কজেস কী আছে? ধরো আমরা প্রোটিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, এসডিএ অফ প্রোটিন ইজ টু protein is to meet energy for কি কারণে লাগতে পারে বলো তো? ডিঅ্যামাইনেশন, তারপরে তোমার কিসে লাগতে পারে? ইউরিয়া সিনথেসিস, তারপর আর কিসে কিসে লাগতে পারে বলো তো? প্রোটিন নিজেই সিনথেসিস করতে লাগতে পারে, প্রোটিন সিনথেসিস। তারপরে আর কি কী কাজে লাগতে পারে বলো তো? যে আমাদের যে ট্রাইগ্লিসারল বা টিএজি এইগুলা, এটা সিনথেসিসের কাজে আমাদের লাগতে পারে প্রোটিনের ক্ষেত্রে। তারপরে এসডি অফ কার্বোহাইড্রেট কী কারণ লাগবে আমাদের? সেটা হলো গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরির ক্ষেত্রে। এসডি অফ ফ্যাট ইজ টু মিট কী কারণে? এনার্জি ফর কী কারণে বলো তো? ইটস স্টোরেজ, এনার্জি স্টোরেজের জন্য, ঠিক আছে? তারপরে মোবিলাইজেশনের জন্য এবং অক্সিডেশনের জন্য। বিটা অক্সিডেশন পরবর্তীতে তোমরা পড়বা এর পরবর্তী কার্ডে। ওকে, তাহলে বলো তো কজেস অফ এসডিএ কি? ওই যে প্রোটিনের ক্ষেত্রে কী কী? ডিঅ্যামাইনেশন, তারপরে ইউরিয়া সিনথেসিস, প্রোটিন সিনথেসিস, টিএজি সিনথেসিস। কার্বোহাইড্রেট হলো গ্লাইকোজেনেসিস, ফ্যাটের ক্ষেত্রে হলো এনার্জি স্টোরেজ, ফ্যাট মোবিলাইজেশন, ফ্যাট অক্সিডেশন। ডান? ওকে, এটা একটু মনে হচ্ছে বেশি হেজবিজ হয়ে গেছে, তাই তো? দাঁড়াও, এই ব্যবস্থা করছি। কি হচ্ছে? আচ্ছা, তারপরে আসো এবারে সিগনিফিকেন্সটা কি? আমাদের টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টের যে আমাদের যে ক্যালকুলেট করা হয়, টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টে যে আমাদের যে ক্যালকুলেশনটা করা হয়, ওখানে আমাদের এসডিএ লাগে। যদি হায়ার এসডিএ, যার, শোনো, সবসময় মনে রাখবা যার এসডিএ হায়ার, সেইটা হলো নট গুড সোর্স অফ এনার্জি। ফ্যাটের হলো, মানে ফ্যাটের যে আমাদের এসডিএ এটা সব থেকে কম, এই কারণে ফ্যাট হলো বেস্ট এনার্জি সোর্স, কিন্তু বেশি খাওয়া যাবে না। তারপরে ডিউ টু হাই এসডিএ প্রোটিন রিচ ফুড মেক আস
ফিল ওয়ার্ম ইন কোল্ড ওয়েদার। তার মানে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। কি বলছি বলতো ভাইয়া, যে আমরা বেশি বেশি শীতকালে, ধরো শীতকালে আমরা যদি বেশি বেশি প্রোটিন খাই বা ধরো বেশি বেশি মাংস খাই, তাহলে আমাদের শরীরে বেশি বেশি তাপ উৎপন্ন হবে, আমরা ওয়ার্ম ফিল করব। ঠিক আছে, ওকে, এইগুলা হলো এর সিগনিফিকেন্স। তাহলে দেখো সিগনিফিকেন্স কি কি আছে, এর সিগনিফিকেন্স ওকে, সিগনিফিকেন্স কী কী আছে ফার্স্টে বলছি। এসডি কী কাজে লাগে, টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট, টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট, বা একদম প্রথমে আমরা কি পড়ছি বলতো, টোটাল ক্যালোরির যে রিকোয়ারমেন্ট বা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের লাগবে ওই রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন বা টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট। এই দেখো প্রোটিনের এসডি অফ প্রোটিন কী বলতো, এসডি অফ প্রোটিন হাই, তাহলে এটা হলো নট গুড সোর্স ফর এনার্জি, গুড সোর্স অফ এনার্জি। ডান, ওকে। তাহলে এসডি অফ ফ্যাট, ফ্যাটের এসডি কম, তাহলে এটা বেস্ট সোর্স অফ এনার্জি। ঠিক আছে, লিখে দিই, ওকে। ওকে, নেক্সট আসো, নেক্সট হলো ওই যে ডিউ টু হাই, যদি প্রোটিনের হাই এসডিএ, প্রোটিনের যেহেতু এসডিএ হাই, তাহলে এটা আমাদের কি ফিল করাবে, ওয়ার্ম ফিল করাবে। তাহলে শীতকালে বেশি বেশি কী খেতে হবে, প্রোটিন খেতে হবে না, সারা বছরই খাইতে হবে যতটুকু দরকার। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে আমাদের টপিকটা আছে সেটা কি আছে বলো তো ভাইয়া, আমাদের বিএমআই, আর এটা শেষ। এখন আমাদের চলে এসেছি আমরা আমাদের লাস্ট টপিক, টোটাল ক্যালোরি ক্যালকুলেশনে। ওকে, আসো আমরা টোটাল ক্যালোরি ক্যালকুলেশনটা দেখে ফেলি। আমাদের টোটাল ক্যালোরি ক্যালকুলেশন, ওকে, টোটাল ক্যালোরি ক্যালকুলেশন। দেখো টোটাল যে ক্যালোরি ক্যালকুলেশন বা এনার্জি ক্যালকুলেশন, তুমি এটা বলতে পারো, টোটাল ক্যালোরি ক্যালকুলেশন, এটাকে বলতে পারো তুমি টোটাল এনার্জি ক্যালকুলেশন। ঠিক আছে, টোটাল আমাদের এনার্জি ক্যালকুলেশন। আচ্ছা, এই টোটাল এনার্জি ক্যালকুলেশন বা টোটাল এনার্জি যে এক্সপেন্ডিচার আমাদের ডেইলি, এই যে ফর্মুলাটা দিচ্ছি, ফর্মুলা অবশ্যই মুখস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ থাকতে হবে। ডেইলি টোটাল এনার্জি এক্সপেন্ডিচার, ওকে। এটা কি বলছি, RMR, আমি সবগুলাই বলে দেব, প্লাস এনার্জি রিকোয়ারমেন্ট ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্লাস এনার্জি রিকোয়ারমেন্ট ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেন তার সাথে আমরা যোগ করব এসডিএ। এখন আসো ভাইয়া, আমরা একটা একটা করে বুঝি, যে আমরা ফার্স্টে বুঝবো হলো RMR কি জিনিস। RMR কিছুই না, জাস্ট এটা হলো রেস্টিং মেটাবলিক রেট। ঠিক আছে, আচ্ছা, এইটা হলো, ধরো আমরা একটা কোশ্চেন নিই, সেই কোশ্চেনের আলোকে আমরা সলভ করার চেষ্টা করি। তার আগে আমরা একটু দেখে আসি বইয়ে, দেখে আসি এনার্জি ক্যালকুলেশনের এই ব্যাপারটা। এই দেখো এনার্জি ক্যালকুলেশনের ব্যাপারটাই আমরা যে আমাদের থার্মিক ইফেক্ট অফ ফুড বা এসডিএ, থার্মিক ইফেক্ট অফ ফুড এসডিএ মেডিকেল বা সেডেন্টারি ওয়ার্কারের ক্ষেত্রে ধরি, সেইটা কত 25%, হেভি মডারেট ওয়ার্কারের ক্ষেত্রে 15% এবং হেভি ওয়ার্কারের ক্ষেত্রে 100%। এখন তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো, এই কোশ্চেনটা লেখো তো খাতায়, কেমন পারো। কোশ্চেন দেওয়া হলো যে ক্যালকুলেট দ্য ক্যালোরি রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট
ক্যালোরি রিকোয়ারমেন্টটা ক্যালকুলেট করবা একটা হেভি ওয়ার্কারের ক্ষেত্রে, এবং তার ওজন হলো জাস্ট 50 কেজি, এবং সে একজন মেল। ডান? ওকে, দেখো এবার আমরা ফার্স্টে কি করব, আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা RMR এটা বের করব। RMR অর্থাৎ রেস্টিং মেটাবলিক রেট। এই রেস্টিং মেটাবলিক রেটে বলা হচ্ছে আমাদের যে বডি ওয়েট, এটা আর একটা ফর্মুলা। বডি ওয়েটের সাথে আমরা জাস্ট বেজাল এনার্জি রিকোয়ারমেন্টটা গুণ করব, তার সাথে গুণ করব 24 আওয়ার। বডি ওয়েট এনার ক্ষেত্রে কি আছে 50, বেজাল এনার্জি রিকোয়ারমেন্ট ওই যে বলছিলাম মেলের ক্ষেত্রে কত 1 কিলো ক্যালোরি। দেখো এই যে কই বলছিলাম, এই যে মেলের ক্ষেত্রে কত 1 কিলো ক্যালোরি পার কেজি পার আওয়ার, ফিমেলের ক্ষেত্রে 0.95। এখানে আমরা কি দিছি বলো তো ভাইয়া? আমরা দিয়েছি এটা একজন মেল, তাহলে অবশ্যই এটা হবে 1, আর তার সাথে 24 গুণ হবে, তাহলে কত হচ্ছে 120 120 1200 কিলো ক্যালোরি। ডান? এতটুকু আমরা ক্লিয়ার? ওকে। তারপরে সে একজন হেভি ওয়ার্কার, তাহলে তার এনার্জি রিকোয়ারমেন্ট হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য, তার যে এনার্জি রিকোয়ারমেন্ট আছে, আসো ভাইয়া ও এটা আসেনি না, ওকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য এনার্জি রিকোয়ারমেন্ট দেখো হেভি ওয়ার্কারের ক্ষেত্রে কি বলছে, BMR প্লাস 10% অফ BMR। সরি, এটা তো আমরা বলছিলাম মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে বা একজন সেডেন্টারি ওয়ার্কারের ক্ষেত্রে 25%, মডারেট সেক্ষেত্রে হলো 50%, এবং হেভি ওয়ার্কের ক্ষেত্রে 100%। তাহলে আমরা সেগুলো জাস্ট বসাই দিই, এখানে জাস্ট বসালেই হয়ে যাবে। আমরা এখানে বসাই 100% অফ RMR অথবা BMR, 100% অফ রেস্টিং মেটাবলিক এক্সপেন্ডিচার অর্থাৎ BMR। তাহলে সেটা আমাদের 1200 কিলো ক্যালোরি, এবং তার 100% একই থাকবে 1200 কিলো ক্যালোরি। ওকে, এরপর আমাদের বের করতে হবে SDA। বের করার জন্য আমাদের কি করতে হবে, টোটাল যে এনার্জি, আচ্ছা আমাদের এখানে যে টোটাল এনার্জি ইকুইভ্যালেন্ট হলো, অর্থাৎ টোটাল এনার্জি ইকুইভ্যালেন্টটা হলো কত, 1200 সাথে 1200 কিলো ক্যালোরি। এটা হলো আমাদের 2400 কিলো ক্যালোরি। ওকে, এখন এই টোটাল যে এনার্জি ইকুইভ্যালেন্ট SDA হয় এর 10%। তাহলে কি বললাম, SDA কি হয়, SDA হলো 10% অফ TEE, অর্থাৎ টোটাল এনার্জি ইকুইভ্যালেন্ট। তাহলে বলো তো 2400 10% কত হয়, 240 কিলো ক্যালোরি। এবার জাস্ট কিছুই না, এইখানে মানগুলা বসাই দাও। এইখানে আমরা এখন কি করব, জাস্ট মানগুলা বসাই দাও ভাই। এইখানে মানগুলো আমরা এখন জাস্ট বসাই দিব। কি কি পাই দেখো তো, RMR কত পাইছিলাম আমরা, RMR আমরা পেয়েছিলাম 1200। ওকে, তারপরে আমাদের এনার্জি রিকোয়ারমেন্ট ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেখানেও আমরা 1200 পেয়েছি, এবং SDA পেয়েছি 240 কিলো ক্যালোরি টোটাল। তাহলে আমাদের এখানে আসে কত দেখো, 2640, আচ্ছা 2640, ঠিক আছে, কিলো ক্যালোরি। তাহলে একটা কোশ্চেন আমরা সলভ করে ফেললাম, যে সেটা হলো ক্যালকুলেট এনার্জি রিকোয়ারমেন্ট হেভি ওয়ার্কারের ক্ষেত্রে 50 কেজি, মেলের ক্ষেত্রে। তখন আমরা কি বের করলাম, আমাদের লাগলো হলো RMR রেস্টিং মেটাবলিক যে রেট, তার সাথে এনার্জি রিকোয়ারমেন্ট ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সাথে SDA। ওকে, আমরা রেস্টিং মেটাবলিক রেট বললাম বডি ওয়েট ইন্টু বেজাল এনার্জি এক্সপেন্ডিচার বা বেজাল এনার্জি রিকোয়ারমেন্ট, এবং 24 আওয়ার, ঠিক আছে। এর সাথে গুণ করে আমরা 1200 পেলাম, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য 100% অফ রেস্টিং মেটাবলিক যে রেট আছে, রেস্টিং মেটাবলিক যে রেট আছে। ওকে, এটা
লিখলাম কেন, রেস্টিং মেটাবলিক যে রেট আছে সেটা হলো 100% অফ রেস্টিং মেটাবলিক, অর্থাৎ 1200 কিলো ক্যালোরি, এবং তার সেখান থেকে টোটাল এনার্জি ইকুইভ্যালেন্ট বের করলাম। টোটাল এনার্জি ইকুইভ্যালেন্টের 10% হলো এসডিএ, সূত্রে বসাই দিলাম এবং আনসার পেয়ে গেলাম। মোটামুটি এই ছিল আমাদের আজকের পড়াশোনা। তাহলে আমরা কী কী টপিক কভার করলাম? ডিআরআই, বলো তো ডিআরআই কী ছিল? ডিআরআই ওই যে হেলথ আর গ্রোথের জন্য যতটুকু আমাদের কি পুষ্টি দরকার হচ্ছিল। আচ্ছা, আরডিএফ পড়লাম, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স, মেটাবলিক রেট পড়লাম, বিএমআর, বিএমআই, এসডিএ, টোটাল ক্যালোরি ক্যালকুলেশন। আমাদের আজকের টপিক এখানেই সমাপ্ত। আল্লাহ হাফিজ।